আনা প্রয়োজন বলে আমি মনে করি। জি, আমি একটা জিনিস যেটা আজিজ খান সাহেবের কথা প্রসঙ্গে ধরে বলছি, যে উনি কিন্তু একটা কথা এর মধ্যে বলেছেন যে আমরা অনেক কিছু করতে পারি। আসলে এই যে একটা আস্থার ব্যাপার, এই আস্থাটা কিন্তু আমাদের মধ্যে থাকা দরকার, এবং আমার মনে হয় এটা আছে। এখন সব ক্ষেত্রে আছে কিনা আমি দেখেছি যে যারা উদ্যোক্তা তাদের মধ্যে আছে। আমরা ব্যাংকগুলো, বিশেষ করে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো, আমরা কিন্তু দাবি করে বলতে পারি যে আমরা অনেক কিছু করতে পারি, এবং আমরা যে অনেক কিছু করতে পারি সেটা কিন্তু করে আমরা দেখিয়েছি। কারণ প্রাইভেট সেক্টর ব্যাংক আজকে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেখানে একটা বিরাট রোল প্লে করেছে প্রাইভেট সেক্টর ব্যাংক। তারপর এক্সপোর্ট ইম্পোর্ট যেটা বলেন, সেটার মধ্যে একটা বড় রোল প্লে করেছে। রেমিটেন্সের যে প্রবাহ, সেটাকেও কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংকের একটা বিশাল একটা ভূমিকা রয়ে গেছে। তা আমরা মনে করি যে উদ্যোক্তারা রেডি আছে, ব্যাংকগুলো রেডি আছে, সম্ভবত উই ক্যান গো ফর এ বিগ থিং। আমরা ছোট ছোট প্রজেক্ট চিন্তা না করে হয়তোবা অনেক বড় কিছু করার চিন্তা ভাবনা। এই অর্থ বছরের প্রথম ভাগের লক্ষ্যমাত্রা রপ্তানি খাতে অর্জিত হয়নি, তো এই জায়গাটা থেকে এখন কোনো পরিবর্তনের, আমাদের যে মেজর এক্সপোর্ট আইটেম যেগুলো আছে, সেটা আমার মনে হয় যে আপনি দেখতে পাবেন, আমি যতটুকু দেখেছি বা শুনেছি, আমাদের যারা কিনা গ্রাহক আছেন, যারা কিনা আমাদের কাস্টমার্স, তাদের কাছ থেকে আমি যে ফিডব্যাক পেয়েছি, তাদের থেকে আমার মনে হচ্ছে যে বিশেষ করে আরএমজি ক্ষেত্রে তো আস্তে আস্তে এটা একটা পজিটিভ ইয়েতে চলে আসছে। আর আমরা যখন এই ব্যবসা বিনিয়োগের কথা বলি বা শিল্প তৈরির কথা বলি, তখন একটা বড় অভিযোগ থাকে ব্যাংকিং সেক্টরে যে এখানে সুদের হার অনেক বেশি। হ্যাঁ, এটা একটা অভিযোগ। আসলে সত্য কথা বলতে কি, যে একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যদি আপনাকে 13-14-15% বা আরো বেশি রেটে নিয়ে ব্যাংক থেকে ওই রেটে যদি ঋণ নিয়ে করতে হয়, তাহলে সত্যিকার অর্থে কিন্তু এটা সত্য যে ওই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিটা কতখানি ভায়াবল হবে, এটা কিন্তু একটা চিন্তার বিষয় আছে। কিন্তু আবার ব্যাংকের পক্ষ থেকে যদি আপনি দেখেন, ব্যাংকের তরফ থেকে ব্যাংক যে ফান্ডিংটা করে, দ্যাট এগেইন ফ্রম দ্য ডিপোজিটার্স মানি। এখন ডিপোজিটারদেরকেও তো একটা ব্যাপার আছে যে আপনি কততে আপনি তাদের কাছ থেকে নিচ্ছেন। এখন ডিপোজিটারদের কাছ থেকে যদি আপনি বেশি কম দামে তাদের ডিপোজিট আপনি নিতে চান এট এ লোয়ার রেট অফ ইন্টারেস্ট, তারা দেখা যাচ্ছে যে ব্যাংক ছেড়ে তারা অন্যান্য খাতগুলোতে চলে যাচ্ছে, যেটা হতে পারে যে ক্যাপিটাল মার্কেটে যাচ্ছে, হতে পারে যে জমি জমা কিনে, বাড়িঘর কিনে ওগুলোতে ইনভেস্টমেন্ট করছে। তাহলে ব্যাংকের যদি পর্যাপ্ত পরিমাণ, ব্যাংকের আমরা ব্লাড বলি ডিপোজিটকে, ইফ ইউ ডু নট হ্যাভ এনাফ দেন ইউ ক্যানট গো ফর ইনভেস্টমেন্ট। তো সেটা যদি আপনি মনে করেন, তাহলে দেখা যাবে যে ইটস এ রিলেটিভ থিং। আপনি যদি কম দামে যে একটা জিনিস পান, তাহলে আপনি কম দামে দিতে পারবেন। যদি এটার জন্য এক্সপেন্সিভ হয়ে যায়, আপনাকে তো এর উপরে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে, আপনার একটা সার্টেন লেভেল অফ স্প্রেড আপনাকে রাখতেই হয়। তো সেই হিসেবে আরেকটা যেটা অভিযোগটা এজ এ ব্যাংকার আমি যেটা রিয়েলাইজ করেছি, সেটা হলো যে অভিযোগটা আসলে সম্ভবত খুব সহজ ব্যাংকের উপর দেয়া, কারণ দিস ইজ দ্য অনলি এরিয়া। এখন আপনার ধরেন একটা শার্ট বানাতে যদি 10 টাকা খরচ হয়, তাহলে আমি হিসেব নিকেশ করে দেখেছি যে ব্যাংকের যে কস্ট, সেটা সম্ভবত সে 100 টাকার একটা শার্টে ব্যাংকের কস্ট মনে হয় 8 টাকার বেশি না। তাহলে তার তো এই যে 100 টাকা যদি কস্ট হয়, তাহলে বাকি 90 টাকা তো অন্যান্য খরচ হচ্ছে। এটা ঢাকা থেকে চিটাগং পর্যন্ত ট্রান্সপোর্টেশন, ওখানে আপনার পোর্টের খরচ, আপনার বিদ্যুতের খরচ, আপনার অন্যান্য ওয়েজ অ্যান্ড আদার থিংস। তো সবটা মিলিয়ে দেখা যাচ্ছে অন্য কোথাও কিন্তু আপনি কমাতে পারছেন না। একমাত্র ব্যাংকিং সেক্টরে আপনি বলতে পারেন যে ইন্টারেস্ট রেট কমিয়ে দাও, এবং এটা কিন্তু ব্যাংকের উপরে এসছেও, বলাও হয়েছে, এবং আমরা সেটা কমপ্লাই করেছি। আমরা উই হ্যাভ অলরেডি ডান ইট, এবং এটাকে একেবারে ন্যূনতম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে আমরা একটা করেছি। করার পরে কিন্তু জিনিসটাকে সস্তা করা যাচ্ছে না, যেহেতু অন্য খরচ বেড়ে যাচ্ছে। জি, ইন্টারেস্টের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা তো সেভিংস এর সাথে কানেক্টেড। এখন আপনি যদি বাংলাদেশের 2009 বছরের 31শে ডিসেম্বরের বাংলাদেশ ব্যাংকের
দেখেন, তাহলে পরে দেখা যাবে যে ব্রড মানি ইনক্রিজ করেছে 11%, অ্যাপ্রক্সিমেটলি 10% ব্রড মানি, মানে টোটাল মানি সাপ্লাই ইনক্রিজড ইন দি ইকোনমি, কিন্তু ইম্পোর্ট কমেছে। সে আমি জুন টু 31 ডিসেম্বর 2009 এর কথা বলছি, বাই অ্যাবাউট 6-7% ইম্পোর্ট কমেছে। সিমিলারলি এক্সপোর্টও কমেছে বাই 6-7%। তো মানি সাপ্লাই বাড়লো, ইম্পোর্ট এক্সপোর্ট কমলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উনি বলছেন কমলো। তো মানি সাপ্লাই যদি বাড়ে আর এগুলো যদি ডিমান্ড যদি কমে যায়, ন্যাচারালি ইন্টারেস্ট রেট কমে যাওয়ার কথা। এখন ইন্টারেস্ট রেটটা কমছে না, বিকজ এই যে মানি সাপ্লাইটা বেড়ে গেল, সেটার জন্য আবার একটা ইনফ্লেশনারি প্রেশার হচ্ছে, যে জন্য ইনফ্লেশনটা কিছু আস্তে আস্তে বেড়েছে। ইনফ্লেশনটা গত বছর 5% থাকলে পরে এই বছর 6-7%। এটাও বাংলাদেশ ব্যাংকের থেকে, আমি নট অ্যান ইকোনমিস্ট বাই প্রফেশন, বাংলাদেশ ব্যাংকের ইস্যু থেকে বলছি যে 6-7% ইনফ্লেশন। এখন উনি তো ন্যাচারালি বলবেন যে আমি সুদ, একটা লোক যে ডিপোজিট করছে সে যদি 6-7%-এর উপরে না পায়, 10% না পায়, তাহলে পরে সে আমার কাছে দিবে কেন টাকাটা? যে জন্য উনি একটু আগে যে কথাটা বলছেন যে আমরা টাকাটাকে ঠিক মতন চ্যানেলাইজ করতে পারছি না। বাংলাদেশ সরকার পলিসি, নীতিগত সাহায্য প্রয়োজন, যাতে নাকি এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যায়। এটা চলে যাচ্ছে কোথায়? ওনার কথায় যেটা বোঝা গেল এবং যেটা আমরা জানি, পুঁজিবাজারে। পুঁজিবাজারে একই স্ক্রিপের দাম বেড়ে যাচ্ছে, স্টকের দাম বেড়ে যাচ্ছে, উইদাউট হ্যাভিং এ রিফ্লেকশন অন দি অ্যাকচুয়াল প্রোডাক্টিভিটি অফ দি ইন্ডাস্ট্রি। এটা আমাদের জন্য একটা স্ট্রাকচারাল ফ্ল দ্যাট ইজ গ্রোয়িং আপ, এবং যেটা একটা বাবলে পরিণত হতে পারে, যেটার জন্য আমি মনে করি যে সরকারের ইমিডিয়েটলি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই যে এক্সেস ফ্লো অফ মানি, দিস গোজ ইনটু প্রোডাক্টিভ সেক্টর অ্যান্ড নট ইনটু এরিয়াজ ওয়্যার ইনফ্লেশন ইজ ইনক্রিজিং। ওনারা কিন্তু একটা প্রবলেম পড়ে গেছেন, কারণ ওনারা যদি 10% না দেন তাহলে ওনারা পাচ্ছেন না। আরেকটা এখানে সাথে সাথে কিছু যদি মনে না করেন বলি, ডলারের সাথে দেখা যাচ্ছে বাংলাদেশ টাকা অ্যাট পার থাকছে। ইনফ্যাক্ট বাংলাদেশ সরকারকে মাঝে মাঝে ডলারকে ডিফেন্ড করতে হচ্ছে এক্সপোর্টারকে সাপোর্ট করার জন্য, কিন্তু ডলারের ইন্টারেস্ট রেট 1%, 1.5%। বাংলাদেশ কারেন্সির ইন্টারেস্ট রেট 12%, 13%, যদি আপনারা লোন, যে লোন নিচ্ছে। তো এখানে একটা বিরাট বড় মিসম্যাচ। আমরা যদি ডলারের লোন নিতে পারতাম তাহলে পরে কিন্তু অনেক কম দামে, তাহলে ওনারা টাকাটা করতো কি? আমি কয়েকদিন আগে আই হ্যাড দি প্রিভিলেজ অফ কলিং অন দি অনারেবল গভর্নর অফ দি সেন্ট্রাল ব্যাংক। ওনার কাছে আমি হামলি সাবমিট করেছি যে আমাদের যে বিদ্যুৎ খাতে এখনো যেটা বললাম আপনি, যে টেন্ডারগুলো হয়েছে, টেন্ডারগুলো স্ট্রাকচার করা হয়েছে এমনভাবে, ভেবেই নেওয়া হয়েছে যেন বিদেশ থেকে টাকা আসবে। কারণ ওই ডলারে সেন্টে কোট করতে বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল এক্সপোজার থাকতে হবে তাদের। আমাদের তো ইন্টারন্যাশনালি আমরা ইনভেস্টই করতে পারি না, যেটা। তো মাননীয় গভর্নর সাহেবকে আমি বলছিলাম যে এই যে আপনার $11 বিলিয়ন, এখান থেকে যদি আপনি 500 মিলিয়ন কি $1 বিলিয়ন ব্যাংকগুলোকে দেন, যাতে নাকি ব্যাংকরা ডলারের, আপনি তো যেখানেই রাখছেন পৃথিবীর অন্য যেখানে ব্যাংকগুলো, যেখানেই ডলারটা আছে যেভাবে আছে, এটা তো 0.5%-এর উপরে ইন্টারেস্ট পাচ্ছে না নর্মাল ভাবে। সেটা আমরা যদি বাংলাদেশের ব্যাংকগুলো তো ওনারা রাখতে দেন, ব্যাংকের এখন আছে বাংলাদেশের সমস্ত ব্যাংকের মিলে $300-400 মিলিয়ন মতন হয়তো আছে, সেখানে যদি তাদেরকে একটা ফান্ড করে দেওয়া হয় অ্যাবাউট 500 মিলিয়ন থেকে $1 বিলিয়ন, যেটা ওনারা লোন দিতে পারবেন ইন ডলার টার্মস, তাহলে তো আমার ওই বাইরের সেভিংস, মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলেন কিংবা ফরেন লোনস এন্ড গ্রান্টস বলেন, ওগুলোর দিকে অত তাকাতে হয় না। কিন্তু ওখানে আরেকটা সমস্যা যেটা হতে পারে যে এটার যে যদি রেট যেহেতু ফ্লাকচুয়েট করে, তখন ওই রেটের ফ্লাকচুয়েশনটা কে নেবে? ওই জন্য কিন্তু আমি বলছি যে ইন্টারেস্ট রেটটা তো মানে ডিপেন্ড করছে কেন, ডলারে যদি আপনি লোন নিচ্ছেন সেখানে 1%-এ নিচ্ছেন বা 2%-এ বা 3%-এ নিচ্ছেন, বিকজ অফ দ্য স্ট্রেংথ অফ দ্য কারেন্সি, বা যে কারেন্সিগুলোর আমাদের এখানে যেহেতু কারেন্সির ওই অতটা স্টেবল না, সেই জন্য হয়তো এটা রেটটা বেশি, প্লাস ইনফ্লেশন একটা বড় কন্ট্রিবিউটর। তো ওখানে আপনি দিলে তারপরে হয়তো এখনো দেখা যাচ্ছে তো যে আপনি কম রেটে পাচ্ছেন, কিন্তু ইফ দেয়ার ইজ এ কাইন্ড অফ ফ্লাকচুয়েশন ইন দ্য ডলার রেট, সেই ক্ষেত্রে কি হবে? সেটা কে নেবে? ওইখানটাই কিন্তু আমি বলছি যে আমাদের একটা মানসিকতার পরিবর্তন প্রয়োজন। মানে আমরা কিন্তু ওই খুব গরিব দেশের থেকে, আমাদের দেশ আর গরিব না। আপনি যদি দেশের জিডিপি দেখেন এবং দেশ যেভাবে এগিয়ে যেতে চাচ্ছি আমরা, আপনি প্রাইভেট সেক্টর ব্যাংকের কথা বলেছেন, আপনাদের 49টা ব্যাংক যেভাবে এগিয়ে যাচ্ছে, বেজেল 2-তে আপনারা যেতে চাচ্ছেন, 400 কোটি টাকা আপনাদের করতে চাচ্ছেন, পেইড আপ ক্যাপিটাল করতে চাচ্ছেন,